সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিও কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। সো এই ব্লগটা একটু অন্যরকম, বিকজ কিছু কথা বলতে হবে এই ব্লগে, তার জন্য ব্লগটা করতেছি। সো দাঁড়াও, আগে সামনে গিয়ে বলতেছি। আচ্ছা, তো প্রথম কথা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আফগানিস্তান পাকিস্তান ওয়ার নিয়ে। রিসেন্টলি ওই ওয়ারটার কারণে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে একটা খারাপ সম্পর্ক হয়েছে, এবং সে খারাপ সম্পর্ক আরও দৃঢ় যখন ওইখানে 3 জন ক্রিকেটার মারা যায়। আরও 3 জন ক্রিকেটার মারা যায়, যেটা কারণে আরও খেপে যায়, লিটারেলি খেপে যায় এর উপরে, পাকিস্তানের উপরে, আফগানিস্তানের বোধ, যেখানে টি-20 সিরিজ হওয়া করেছিল নভেম্বরে, সেই টি-20 সিরিজটা হচ্ছে না পাকিস্তান শ্রীলঙ্কা। এবং আফগানিস্তান সরে যাওয়ালে ওখানে বাংলাদেশ প্রবলি খেলতে পারে। অনেকদিন খেলে না টি-20 সিরিজ, লাস্ট খেলছে নিরাজ ট্রফি না, লাস্ট খেলছে প্রবলি ওয়ার্ল্ড কাপের আগে। ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু আমি কখনো ওদের ট্রাইনেশন খেলতে দেখিনি বাংলাদেশকে। যায় না, খেলবে কি খেলবে না সেটা একটা রিজনের পরে চলছিল রিসেন্টলি হওয়া যে এয়ারপোর্টের কার্গো অফিসে আগুন লাগার ঘটনা, আরো ভয়ঙ্কর ঘটনা। প্রথমে মিরপুর, তারপর চট্টগ্রাম, আর এখন ঢাকা বিমানবন্দর। আজকে যখন খেলা চলছিল তখনই বুঝা যাচ্ছি, তখনই কিন্তু আগুন চলছে। আর এই দেখো, এখানে গাড়ি ভাবে নিয়ে যাই, ঠিক আছে, এই ট্রাকগুলোতে করে এখানে গাড়ি নিয়ে যাই। আর দেখতে হবে আর আমি যাচ্ছি এখন জিমে। তো যেতে যেতে কিছু কথা বলছি। এই মুহূর্তের সব থেকে বড় খবর হচ্ছে যে ওই মানুষগুলো যেন আমার ভীষণ খারাপ লাগতেছে, যারা আগুনে পুড়ে মারা গেল ওই এয়ারপোর্টে। আর এখন কিছু ঢাকার ব্যবসায়ীরা পানির দাম এত বাড়াইছে আর কিছু বলার নেই। লিটারেলি এত বাড়াইছে, লিটারেলি বলার কিছু নাই আর। তো আমরা জানি না কত দূর যাব, মানে আমাদের দেশ কতটা, আমাদের দেশে আর কি কি প্রবলেম আসবে এটা বুঝতেছি না। বিকজ হঠাৎ আগুন লাগতেছে, কখনো খারাপ কিছু হচ্ছে, মানে ঠিক নাই কোনো কিছু। বাট আশা করি সবকিছু ঠিকঠাক হবে। আর কলকাতাতেও বেশ কিছু প্রবলেম এখন দেখা দিচ্ছে, মানে পশ্চিমবঙ্গে, যেমন ওখানে বেশ কিছু বন্যা হলো, সে বন্যাতেও তারপরে কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল, তারপরে শিক্ষকদের বহিষ্কার করালো। এই ধরনের অনেক কেস ঘটেছে কলকাতাতে, মানে ইন্ডিয়াতে বেশ। তারপরেও কিছু জায়গায়, মানে রিসেন্টলি কিছু জায়গায় ভূমিকম্প হয়েছে, মায়ানমার, রাশিয়া, তারপর থাইল্যান্ড, নেপাল, এই সমস্ত কান্ট্রিগুলোতে ভূমিকম্প হয়েছে। আরেকটা ঘটনা হচ্ছে আমাদের এখানে 2 দিন আগে, আমাদের এখানে প্রায় কিছু আগে, মানে আগের যে স্যাটারডে সানডে ছিল, সেই স্যাটারডেতে হুট করে নাইটে হচ্ছে আমাদের যে আটলান্টিক সিটি সেটাকে রেড জোন করে দেওয়া হয়েছিল। বিকজ পরের দিন আমাদের এখানে এসেছিল সুনামি, ঘূর্ণিঝড় আর কি, মানে সুনামি তো আসে নাই, মানে ঘূর্ণিঝড় এসেছিল, আর সাথে পানি উঠছিল, প্রচুর পানি উঠছে, বৃষ্টি হয়েছে প্রচুর। প্রায় 2 দিন আমাদের চলেছে। মঙ্গলবার দিন সব ঠিকঠাক হয়েছে, সোমবার দিন বিকাল পর্যন্ত প্রচুর বৃষ্টি, বাড়ি ভাসিয়ে থাকা অবস্থায়। মঙ্গলবারে সব ঠিকঠাক হয়েছে আর কি। এবং এখন হচ্ছে কিছু আপডেটিং কথা বলার জন্য। যেমন আজকে আমার
কনফার্ম হয়ে গেছে নিউ ইয়র্ক যাওয়াটা। তো নিউ ইয়র্ক যাওয়ার আগেও আমি নিউ ইয়র্ক যাচ্ছিলাম, মানে আজে বাজেভাবে মানে ঠিকঠাক মতো ইয়ে করতে পারিনি। এবার আমি একটা ঠিকঠাক মতো সিটি ব্লক করব, ঠিকঠাক মতো। আর আমি জানি না কোথায় কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সেটা গেলে বুঝতে পারবো। বাট ঠিক আছে, আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে আসবো। আর আমি এখনো ঘুমাইনি, কারণ আমি ঘুম গেলে আর উঠতে পারবো না, তাই আমি ঘুমাইনি। মানে কাজ থেকে আসছিলাম আর কি, এসে বাংলাদেশে খেলাও দেখছিলাম, ঠিকঠাক খেলছে। যে পিচে খেলার জন্য আকারে ভালো ছিল, বাট ঠিক আছে, আর কি করা আছে। এখন কোয়ালিফাই করার জন্য এগুলি করতে হবে, আর তো কিছু করার নাই। যে 27 বছর ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে আর তো কোনো ওয়ে নাই না। তো আমার নেদারল্যান্ড, ইউএসএ, আর্জেন্টিনা, ওই টিমগুলোর সাথে খেলতে হবে কোয়ালিফায়ার। তো ওদের সাথে কোয়ালিফাই খেলে আদৌ জিতবে কিনা সেটা আবার সন্দেহ আছে। তার থেকে ভালো ভাই ওয়েস্ট ইন্ডিজকে যদি 300-তে হারায় দেয় 9 উঠে যাবে। কারণ ওয়েস্ট ইন্ডিজের এরপর আছে নিউজিল্যান্ডের সাথে, যেটা জীবনেও যদি কোনো উঠতে আবশ্যক না করে তাহলে জীবনে পাবে না। আর হ্যাঁ, এটা কিন্তু ওই ওয়েস্ট ইন্ডিজ না যে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা পরিচিত। লাইক হচ্ছে এটা হচ্ছে সেই স্যার গ্যারি সোবার্স কিংবা কে জানি থাকে, ব্রায়ান চার্লস লারা, তাদের ব্রায়ান লারা, এদের ক্রিস গেইল কিংবা অ্যান্ড্রে রাসেল, ক্যারন পলার, নারিনদের করা সেই ইয়ে না, কিন্তু এটা সেই ওয়েস্ট ইন্ডিজ না। এটা এই ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে এই ওয়েস্ট ইন্ডিজ এখন নিজেকে হারিয়ে ঘুরছে। আর বাংলাদেশের অবস্থা এখন ওরকমই হয়েছে। সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি ভাই, সাকিব ভাই, মুশফিক, মাশরাফি এরা চলে যাওয়ার পর, মাহমুদুল্লাহ, এরা 5জন চলে যাওয়ার পর বাংলাদেশের যে অবস্থা হয়েছে এরকম অবস্থা কারো হয়নি। সিরিয়াস বলছি, এরকম অবস্থা কারো হয়নি, কারো না। ইন্ডিয়ার অত প্রবলেম হচ্ছে না, বিকজ ওদের রোহিত শর্মা বিরাট কোহলি চলে যাওয়ার পরেও ওটা একটাই প্রবলেম হচ্ছে যে ওরা রান করছে ঠিক আছে, বাট অনেক সময় চেজিংয়ের ক্ষেত্রে প্রবলেম হইতে পারে। বিকজ আর কালকে হচ্ছে আরও অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ, উপরওয়ালাই জানে কি হবে। শুভমান গিলে ক্যাপ্টেন্সিতে রোহিত শর্মা বিরাট কোহলি কতটা ইয়ে করতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়। বাট আশা করি ইন্ডিয়া ভালো করবে। বাংলাদেশ একটা ভালো টিম, ইন্ডিয়া অনেক আগে থেকে ছিল, বাট বাংলাদেশের পরপর 4টে সিরিজ আছে। এরপরে যে 4টে ব্যাটারতে বাংলাদেশে এরপরে যে সিরিজ, তারা 3টা সিরিজ জিততে পারে, কিন্তু তারা বিকজ এরপর হচ্ছে আয়ারল্যান্ড অ্যান্ড তারপর হচ্ছে জিম্বাবুয়ে, এই 3টা সিরিজ করে তারা জিততে পারে। এই 3টা সিরিজ জিতলে কিন্তু মোটামুটি একটা ভালো তারা উঠে যাবে, কোয়ালিফাই করে যাবে। এরপর এগুলি তারা হারুক, কারণ এরপর হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, এই 3টার সাথে জীবনও পারবে না, চাইলেও করতে পারবে না ভাই, এত কঠিন টিম। ইংল্যান্ডের সাথে তাও ধরলাম একটা জিতবে, কিন্তু যেটা জিতছিল সেটা মনে আছে না, কার জন্য জিতছিল? সেটা সাকিব আল হাসানের জন্য জিতছিল। বিকজ তার ব্রিলিয়েন্স ব্যাটিং প্রথমত, এবার তার ব্রিলিয়েন্স বলিংয়ের জন্য সাকিব আল হাসান সেদিন জিতে গেছিলো। বিকজ যতক্ষণ করছিল ওটা ইজিলি জাসন এবং অ্যালেক্সাস নিতে পারতো, এবং সাকিব প্রথম ওভারে এই দুজনকে যখন আউট করে দেয় না, ওখানেই ঘটনা ঘটে যায় এবং 2-1 তারা আমি ম্যাচটা জিতে যাই। ম্যাচ সিরিজ হয়তো ইংল্যান্ড নিয়ে যায়, বাট হোয়াইট ওয়াশ হয়নি। বাকি রইল হচ্ছে নিউজিল্যান্ড, যাদের সাথে জিতা তো অনেক টাফ, সত্যি বলছে অনেক টাফ নিউজিল্যান্ডের সাথে জিতাটা। তাও এই টিম নিয়ে জিতাটা তো আরও টাফ। আর আরেকটা হচ্ছে ইন্ডিয়ার সাথে 2022-এ কী করছে আমার মনে আছে, কিন্তু 2022-এও কিন্তু ম্যান অফ দ্য সিরিজ ছিল। ম্যান অফ দ্য সিরিজ যে ছিল সে তার
সে এখন কিচ্ছু করতে পারছে না, মানে মেহেদী হাসান মিরাজ। যদিও অমরত্ব কিন্তু সাকিবেরই ছিল, কারণ প্রথম ম্যাচে 9 উইকেট কিন্তু মেহেদী মিরাজ একা শুরু 1 উইকেট হিসেবে শুরুটা ব্যাটিংয়ের জন্য সে ম্যান অফ দ্য সিরিজ হয়ে গেছে, বিকজ সে লাস্ট ইয়েতে মাত্র 1 নিয়েছে। বাট ওই 2 ম্যাচে ব্রিলিয়েন্স কাজ ছিল সাকিব আল হাসানের। লাস্ট যে 4 বারে মানে 3 বার ইন্ডিয়াকে হারাইছে, তিনোবারে কিন্তু সাকিবের অবদান রয়েছে, ঠিক আছে। প্রথমটাতে 5 উইকেট, পরেরটাতে 4 বা 3 উইকেট, এরপর এশিয়া কাপে 2 উইকেট, সাথে হচ্ছে 80 রান। আর শুভমান গিলকে যেভাবে ফাঁদে ফেলা দিয়েছে শেখ মাহিদির বলে, বিকজ এশিয়া কাপে শেখ মাহিদিকে যেভাবে মেহেদীর মাধ্যমে শুভমান গিলকে যেভাবে ফাঁসিয়ে আউটটা করছে না, ওই আউটটাই বাংলাদেশকে ম্যাচটা জিতাই দিচ্ছে। মানে এশিয়া কাপ 2023, 2024-এ তো খুব 2025-এ তো খুব বেশি কিছু করতে পারেনি বাংলাদেশ, বাট এক্সপেক্ট ছিল পাকিস্তানের সাথে জিতবে, ইন্ডিয়ার সাথে জিতবে, ওটা আমি চাচ্তাম। 169 শ্রীলঙ্কার সাথে চেস করা যায়, বিকজ শ্রীলঙ্কার বলার ওরকম আহামরি বলার না, পাকিস্তান বলার ওরকম আহামরি বলার ছিল না, কিন্তু তাও 133 নিতে পারে না বাংলাদেশ। এটাই হচ্ছে ওরা লাস্টে খেলায় ছেড়ে দিছে। আর আজকে রিশাদ তো সেখানে আমার ভীষণ ভালো লাগছে, তারা বেলা 26, তারপরে হচ্ছে 6 উইকেট 35 রান দিয়ে। হ্যাঁ, ধান কেটে পিচ বলতে পারি, বাট ধান কেটে পিচ হলে কিন্তু এত রান খায় না কোনো বলার, ঠিক আছে। বিকজ ধান কেটে পিচ হলেও কিন্তু 40+ রান খায় না, ধান কেটে পিচ হলে রান খাওয়াই প্রবলেম। না তো তানভীর ইসলাম যদি স্পিনিং পিচ হয়, তাহলে তানভীর ইসলাম কেমনে এত রান খাইলো ভাই? মিরাজ কেমনে এত রান খাইলো? পেশার শিবিরা বেশি করছে তাসকিন আহমেদ আর রিয়া। হ্যাঁ, একটু সমস্যা প্রতি একটু রাগ হয়েছে, এতদিন পরে নেমে মাত্র 4 রানে আউট হয়ে গেছে। ব্যাটিংস ওকে, ওগুলো নিয়ে বিস্তারিত ব্লগ আসবে। সো এই ছিল আপাতত বলার জন্য, আর তেমন কিছু নেই। সো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, প্রেস করবে, চলে গেছে। গুড বাই গাইস, গুড বাই।